This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি হাঙর এই শব্দবন্ধ এখন এই বাংলায় বেশ প্রচলিত। দিকে দিকে জমি জবরদখল, অনিয়মের নালিশ হামেশাই সামনে আসছে। রাজনৈতিক প্রভাব থাকলে কি অনিয়মের কারনামায় নাম লেখানো যায়? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জমি দখল মুক্ত করতে শুরু হয়েছে অভিযান। খাস জমি দখল মুক্ত হচ্ছে, অনিয়ম দেখলেই চলছে অ্যাকশন। রং না, দলেই ব্যবস্থার কথা বলছে প্রশাসন। আচ্ছা, কিন্তু সর্বত্র কি তার প্রতিফলন হচ্ছে? দেখুন মালদায় উলট পুরাণের ছবি। পঁয়ত্রিশ কাঠা জমি, সেখানে মাথা তুলছে ইটভাটা। মালদার কালিয়াচকের রাজনগর পঞ্চায়েতের এই জমিই বিতর্কের কেন্দ্র। 2022 সালে ওই জমি কেনেন বালিয়াডাঙ্গার পোদ্দার পরিবারের 4 সদস্য। কিছুদিন পরেই সেখানে পড়ে দখলদারির থাবা। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবল ওই জমি দখল করে ইটভাটা করছেন। জোর করে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, না এটা আমরা জোর করে এটা জমিটা আমরা কনস্ট্রাকশন করবো, এখানে চিমনি ভাটা তৈরি করবো। বারংবার মানা করার পরে আমরা একবার গিয়ে বাধা দিয়ে এসেছিলাম, ভেঙে এসেছিলাম কিছুদিন আগে, তারপরে আবার জোর করে করছে। তৃণমূল নেতা বরজাহা শেখ সহ মোট 6 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন। ভূমি রাজস্ব দফতর, এসপি, ডিএম এর কাছেও নালিশ ঠুকেছে পরিবার, কিন্তু সবই কার্যত নিষ্ফলা। প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি, তারাও কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেনছিলাম। কাজ বন্ধ করুন, কিন্তু ওরা কাজ বন্ধ কোনো মতে করছে না। জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দিকে দিকে চলছে সরকারি জমি জবরদখল মুক্ত করার অভিযান, কিন্তু একাধিক অভিযোগ পেয়েও কালিয়াচকের ঘটনায় কেন হাত গুটিয়ে প্রশাসন? প্রশাসন চুপ করে আছে। কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত, প্রশাসন কিছু করতে পারছে না। এখানে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে হুঁশিয়ারি, তার অসরতাটা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি। সম্প্রতি মালদায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন, কিন্তু কালিয়াচকের ঘটনায় বেজায় অস্বস্তিতে শাসক দল। প্রশাসন মুখ ফিরিয়েছে, সুবিচার মিলবে কোথায়? তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে, তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে। জমি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনায় অসহায় পরিবার। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। জমি নিয়ে অভিযোগে শেষ নেই উত্তরবঙ্গে। তৃণমূল নেতাদের যোগ উঠে এসেছে, গ্রেফতার হচ্ছেন একের পর এক শাসক নেতা। ডাবগ্রাম ফুলবাড়ির জমি দুর্নীতিতে এবার গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি গৌতম গোস্বামী। গৌতম SJD এর সদস্য। জমি দখলের মামলায় দেবাশিস প্রামাণিক ছাড়াও FIR এর নাম রয়েছে গৌতমের। দিল্লি থেকে ফিরে আত্মসমর্পণ TV9 বাংলাকে জানিয়েছিলেন গৌতম। দিল্লি থেকে তাকে গ্রেফতার করে শিলিগুড়ি নিয়ে আসে পুলিশ। জমি দুর্নীতিতে ঘরে বাইরে চাপে রয়েছে শাসক দল। সরকারি জমি দখলের নামে জড়িয়েছে একাধিক শাসক নেতা। মানুষের সেবায় রাজনীতিটা করি। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা আর আইন শৃঙ্খলার উপর যথেষ্ট ভরসা আছে, দেখা যাবে। একে একে সব পরিচয় তিনি হারিয়েছেন। লোকসভা ভোটে সর্বশেষ পরিচিতি সাংসদ তকমা, সেটাও হারিয়েছেন। এখনো তাকে পরবর্তী দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলেনি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব। এক রাশ অভিমান নিয়ে দিলীপ ঘোষ আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন দলের কেউ খোঁজ নেয় না। এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন দিলীপ। আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে, অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন। দল ছাড়লে তো রাজনীতি ছাড়বো, দল আর কি করবো। দেখেন, এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে, নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে? যাদের কিছু পাওয়ার আছে তারা টিকে থাকবে, আমরা কি করবো? পার্টির কাজ না থাকলে তাহলে কি RSS এ যে প্রচারক হিসেবে কাজ করছিলেন সেটাই করবেন? দেখা যাক, সমাজে অনেক রকম কাজ করেছে, আমি সেটাই করবো। দিলীপ ঘোষের কি তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনো সম্ভাবনা আছে? না, কোনো যোগদান নয়, যোগদান কিছু নয়। রাজনীতি তো আমার পেশা নয়। আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, এটা করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো, নাহলে আর
ফালতু রাজনীতিতে এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো? দেখে নি পার্টি কি ভাবছে 2-1 মাস। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম, করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে কি লাভ, অশান্তির মধ্যে। টিভি9 বাংলার প্রতিনিধিকে এই কথা বলার পর কি বলছেন সুকান্ত মজুমদার, কি বা বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়, আসুন শুনি। কিছুদিন আগে দিলীপদার সাথে আমার ফোনে কথা হয়েছে। দিলীপদা আমাদের সিনিয়র মোস্ট লিডার এবং খুব পার্টিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমার সাথে প্রায় 7-10 দিন আগে ওনার কথা হয়েছে। এর মাঝে আমি যেহেতু মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত থাকাতে কথা হয়নি, নচেত আমি অন্য বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করবো। আমি মনে করি না যে এরকম একটা মানুষকে যে কোনো রাজনীতি তাকে এরকমভাবে অসম্মান করুক, এটা আমি মনে করি সেটা উচিত নয়। কিন্তু ব্যাপারটা তো আমার দলের ব্যাপার না, তাদের দলের ব্যাপার, সেটা তাদের দল বুঝবে। কিন্তু যে কোনো সিনিয়র একজন পলিটিশিয়ান অসম্মানিত হচ্ছে দেখলে আমাদের মনে খারাপ লাগে। অন্যদিকে প্রাথমিক দুর্নীতি মামলায় সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে চায় আদালত। পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞের সঙ্গে সাহায্য নিন, মন্তব্য হাইকোর্টের। যাবতীয় খরচ বহন করতে হবে পর্ষদকেই, জানায় হাইকোর্ট। সিবিআই এর ওএমআর সংক্রান্ত রিপোর্টে অসন্তুষ্ট আদালত। প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে, প্রশ্ন আদালতের। তথ্য কি এডিট হয়েছে, হলে কতবার, প্রশ্ন বিচারপতির। 7 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ সিবিআইকে। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছেন সিবিআইকে যে সিবিআই চাইলে যে কোনো এজেন্সি, পাবলিক অথবা প্রাইভেট, যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারেন বা কোনো এথিক্যাল হ্যাকার বা কোনো সাইবার এক্সপার্টকে অ্যাপয়েন্ট করে সেই মেটা ডাটা উদ্ধার করতে হবে, সেই হার্ড ডিস্কের ডাটা উদ্ধার করতে হবে। এবং সেই ক্ষেত্রে এই যে এক্সপার্ট অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে বা অন্য কোনো এজেন্সি অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে যে কস্ট পড়বে, যে মূল্য হবে, সেই মূল্যটাকে কিন্তু বোর্ডকে দিতে হবে অর্থাৎ। এবং এই মামলাটি আগামী 6 সপ্তাহ পরে শুনানির জন্য আবার আসবে।